আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো আজকে আমরা এই অধ্যায়ের শেষ লেকচারে চলে আসছি, মানে থিওরিটিক্যাল বা কোশ্চেন সলভিং এর শেষ লেকচারে চলে আসছি। তারপর তো অ্যাডভান্স প্রবলেম সলভটা থাকবেই। তো এটা হচ্ছে লেকচার 5। তো লেকচার 5 এ আমরা আজকে কি পড়বো? আজকে আমরা টাইপ 6 পড়বো, যেটা হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড ও অ্যাসিড বৃষ্টি। এটার গুরুত্ব 3 স্টার কেন? এই যে তোমরা দেখতেই পাচ্ছ, রিটেন এডিওতে কিন্তু এই বছর এখান থেকে কোশ্চেন আসছে। পাশাপাশি ডিওতে কোশ্চেন আসে জিএসটি, এগ্রিগুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চিটাং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, সব জায়গায় কিন্তু কোশ্চেন আসছে, বারবার আসছে এই টপিকটা থেকে। তো অবশ্যই বুঝতেই পারতেছো এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো আসো, প্রথমে যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে আমরা যে সারফেস ওয়াটার, মানে যে পানি, বা এই যে সারফেস মানে তো বুঝছো তো, মানে ভূমিতে যে পানিটা পাওয়া যায় আর কি, অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই পানিটার বিশুদ্ধতার মানদণ্ড হিসেবে এই 6টা জিনিসকে আমরা ইউজ করে থাকি আর কি সাধারণত। হ্যাঁ, এগুলা কি কি? একটা হচ্ছে খরতা, একটা হচ্ছে পিএইচ, একটা হচ্ছে দ্রবীভূত অক্সিজেন, হ্যাঁ, তারপর প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা, রাসায়নিক অক্সিজেন চাহিদা, এটা মোট দ্রবীভূত কঠিন। এর মধ্যে বাকি সবগুলোর মধ্যে পিএইচটা তো আমরা অলরেডি প্রথম পত্রে 4 নম্বর অধ্যায়ে পড়েছি। পিএইচটা কি ছিল আমি জাস্ট একটু বলি, বাকি সবগুলো আমরা এক্সপ্লেইন করবো আর কি একটার পর একটা। এর মধ্যে পিএইচটা কি ছিল? পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। ঠিক আছে? তো এটা হচ্ছে সোরেনসেন 1909 সালে এটা হচ্ছে আবিষ্কার করেছিলেন, পিএইচ স্কেল প্রদান করেছিলেন, এগুলো নিয়ে কথা বলেছি। তো এখন আমরা একটা খুব ভালো মতো জানি যে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের সাপেক্ষে, 25 ডিগ্রি সেলসিয়াসের সাপেক্ষে পিএইচ 7কে আমরা বলতেছি হচ্ছে প্রশম। হ্যাঁ, প্রশম বা নিউট্রাল। যদি 7-এর বেশি হয়, গ্রেটার দেন 7 হয়, তখন আমরা বলতেছি ক্ষারীয়। আর যদি পিএইচ 7-এর কম হয়, লেস দেন 7 হয়, তখন আমরা তাকে বলতেছি অম্লীয়। ঠিক আছে? সো আমাদের এখানে কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, এগুলো আমরা দেখবো, পাশাপাশি বাকি যা যা আছে প্রত্যেকটা স্পেশালি ডিটেইলসে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো চলো ফার্স্টে, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত সর্বোচ্চ মাত্রা, হু কর্তৃক অনুমোদিত সর্বোচ্চ মাত্রা। এর চেয়ে বেশি হইলে পানিটার বিশুদ্ধ থাকে না, খারাপ পানিতে পরিণত হয় আর কি, যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো দেখো পিএইচ এর লেভেলটা কত, 6.5 থেকে 8.5। এই বক্সটা না একটু মনে রাখো, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এই বক্সটা মনে রাখো, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। পিএইচ হচ্ছে 6.5 থেকে 8.5। ডিওর পরিমাণ হচ্ছে 5 থেকে 6 মধ্যে থাকে। ডিও মানে হচ্ছে ডিজলভড অক্সিজেন, ডিও মানে হচ্ছে ডিজলভড অক্সিজেন, এগুলো নিয়ে আমরা পড়বো। বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল, দুইটাই বলা যায়। অক্সিজেন ডিমান্ড, এগুলা কি সব আমরা সামনে পড়বো, জাস্ট একটু লিখে দিচ্ছি আপাতত। এটা লেভেল হচ্ছে 6 ppm পর্যন্ত। হ্যাঁ, ppm মানে মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, পার্টস পার মিলিয়ন বলে এটাকে। সিওডি, সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তারপর টিডিএস মানে হচ্ছে টোটাল ডিজলভড সলিড, মানে কতটুকু সলিড বা কঠিন পদার্থ দ্রবীভূত অবস্থায় আছে, আর্সেনিক টার্সেনিক এগুলা। খরতা মানে হার্ডনেস। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড মানে লবণ কতটুকু থাকতে পারে। দেখো পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। তো পিপিএমটা আসলে যদি আমরা এককে প্রকাশ করি, এটাকে আমরা বলতে পারি মিলিগ্রাম পার লিটার বা মাইক্রোগ্রাম পার গ্রাম বা এক্সেট্রা, সেগুলো থেকে আর অনেকগুলা মানে বের করা যায়। তো এগুলো হচ্ছে সর্বোচ্চ মান। দেখো পিএইচ এর হচ্ছে 6.5 থেকে 8.5। তারপর ডিজলভ অক্সিজেন হতে পারে 5 থেকে 6 ppm, সর্বোচ্চ মাত্রা কিন্তু এগুলোর বেশি হইলেই জিনিসটা খারাপ পানি, মানে অবিশুদ্ধ পানি, বিশুদ্ধ নয় আর, হ্যাঁ, ক্ষতিকর পানি। তারপর দেখো বিওডি যদি 6 ppm এর বেশি হয় তাহলে খারাপ। সিওডি হচ্ছে 10 ppm এর বেশি হলে খারাপ। টিডিএস হচ্ছে 500 ppm এর বেশি হলে খারাপ। আবার ক্যালসিয়াম খরতা আবার দুই রকমের আছে, ক্যালসিয়ামের খরতা, ম্যাগনেসিয়ামের খরতা। ক্যালসিয়ামেরটা 100 ppm, ম্যাগনেসিয়ামেরটা 150 ppm লেভেল, হাইয়েস্ট লিমিট। আর এনএসিএল সোডিয়াম ক্লোরাইড লবণ, খাবার লবণের লিমিট হচ্ছে 500 ppm, বেশি হওয়া যাবে না, তখন আবার খারাপ পানি আর কি, মানে কটা পানি যে বলি না আমরা, যে পানিটা আর কি যে আমরা সহজে খেতে পারি না, আমাদের কষ্ট হয়, যে সমুদ্রের পানির মতো আর কি ব্যাপারটা। এরকম। তো এখান থেকে দেখো একটা কোশ্চেন আসছে এগ্রিগুচ্ছতে 21-22 সালে, কি বলছে? পানীয় জলে হু কর্তৃক, হু অনুমোদিত মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত পিএইচ এর মান কত? একটু আগেই বললাম আমরা কত, 6.5 থেকে 8.5। তাহলে দেখো অ্যান্সার কি হবে? এ 6.5 থেকে 8.5। এছাড়া এই রেঞ্জের বাইরে যে রেঞ্জটা থাকবে সেটাই হচ্ছে মনে করো অবিশুদ্ধ পানির জন্য, মানে খারাপ পানি আর কি ওটা। হ্যাঁ, ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
দূষক, আচ্ছা দূষক মানে পলিউটেন্ট। পলিউটেন্ট দূষক জিনিসটা কি? যে পরিবেশ দূষণ করে, তাই না? পরিবেশ দূষণ করে। দূষক হচ্ছে দুই প্রকার ভাইয়া, একটাকে আমরা বলি প্রাইমারি বা মুখ্য দূষক আর কি, হ্যাঁ, প্রাইমারি বা মুখ্য দূষক। আরেকটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ দূষক। এই জিনিসটা একটু তোমাদেরকে বুঝাই। ধরো আমার কাছে একটা ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি, এইসব ইন্ডাস্ট্রিতে ধরো আমার দরকার হচ্ছে একটা পদার্থ এক্স, হ্যাঁ, ধরো এ আর বি বিক্রিয়া করছে, সি আর ডি উৎপন্ন করছে, হ্যাঁ, তো আমার দরকার হচ্ছে সি। ওই যে আমরা কিন্তু প্রথম পত্রের 4 নম্বর অধ্যায়ে পড়ছিলাম যে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ। এছাড়া যে উৎপাদটা পাওয়া যায় সেটাকে বলতেছি আমরা মানে বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থ যদি পরিবেশের সাথে মিশে তখন কিন্তু দূষণ তৈরি করে, ঠিক আছে? সো প্রাইমারি দূষক বা মুখ্য দূষক কারা? মুখ্য দূষক হচ্ছে যারা সোর্স থেকে, সোর্স থেকে মানে উৎস থেকে আর কি, সোর্স বা উৎস, উৎস থেকে ডিরেক্টলি পরিবেশকে, পরিবেশে মুক্ত হয়ে দূষণ করে, মুক্ত হয়ে দূষণ করে। ব্যাপারটা কি বুঝতে পারছো? যারা উৎস থেকে ডিরেক্টলি পরিবেশে মুক্ত হয়ে দূষণ করে। যেমন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে কি কি মুখ্য দূষণ হয়, যেমন ধরো যে আগের কালে আমরা কি বলতাম, বেবি ট্যাক্সি বলতাম না, বেবি ট্যাক্সি, এখন যেটা আছে সিএনজি। এগুলাকে বলে 2 স্ট্রোক ইঞ্জিন, আর একটাকে বলে 4 স্ট্রোক ইঞ্জিন। 4 স্ট্রোক মানে ওইটা 4 বার ঘুরে 1 বার শক্তি প্রদান করে, 2 স্ট্রোক মানে 2 বার ঘুরে 1 বার শক্তি প্রদান করে, বুঝছো? তো বেবি ট্যাক্সি গুলা, ছোট ট্যাক্সি যেগুলো ছিল এগুলো কিন্তু 2 স্ট্রোক ইঞ্জিন। তার মানে তোমরা বলতে পারো যে ভাই ভালোই তো, 2 বার ঘুরে যদি সে 1 বার শক্তি প্রদান করে, আর একটা সিএনজি হচ্ছে 4 বার ঘুরে 1 বার শক্তি প্রদান করে, তার মানে অবশ্যই শক্তি বেশি কে প্রদান করতেছে? বেবি ট্যাক্সি। বাট একটু চিন্তা করে দেখো তো, ওখানে তো কার্বনের দহন হচ্ছে, তাই না? 2 বারে যে কার্বনের দহনে সে যতটুকু অক্সিজেন পায়, 4 বার কার্বন দহনে সে বেশি অক্সিজেন পায় না? এজন্যই বেবি ট্যাক্সি গুলা অল্প অক্সিজেন পেয়ে, এই যে অল্প পরিমাণ অক্সিজেন পেয়ে কার্বন মনোক্সাইড তৈরি করে, আর সিএনজি গুলা বেশি পরিমাণ অক্সিজেন পেয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই দুইটা কিন্তু ডিরেক্টলি নির্গত হয়, তাই না? ডিরেক্টলি নির্গত হয়। এই জন্য কিন্তু এই যে 2 স্ট্রোক ইঞ্জিন গুলা ব্যান্ড আর কি, ব্যান্ড। এগুলা ওই যে বেশি ক্ষতি করে, কার্বন ডাইঅক্সাইডের চেয়ে কিন্তু আবার কার্বন মনোক্সাইড বেশি ক্ষতি করে, বুঝছো? এই দুইজনে কিন্তু ডিরেক্টলি নিঃসরিত হয়, ডিরেক্টলি পরিবেশে মুক্ত হয়। তো এটা হচ্ছে একটা মুখ্য দূষক। ঠিক তেমনি আরেকটা নাইট্রোজেন, ওই যে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরাও কিন্তু পরিবেশে ডিরেক্টলি নির্গত হয়। তো ওই যে বজ্রপাত, বজ্রক্ষরণ এরকম হয় না? বজ্রক্ষরণে কি হয়? নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এই যে বজ্রপাত, হ্যাঁ, বজ্রপাত মানে কত? অলমোস্ট 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রিক অক্সাইড তৈরি হয়। তাহলে এই নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলোও কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে তৈরি হয়। তো এইসব যে জিনিসগুলো আছে এগুলো ডিরেক্টলি পরিবেশে মুক্ত হয়ে পরিবেশকে দূষণ করে, এদেরকে বলা হয় মুখ্য দূষক। এরকম আরেকটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এরকম আরেকটা দূষক হচ্ছে সালফার ডাইঅক্সাইড, মানে এরা হচ্ছে ডিরেক্টলি পরিবেশে মুক্ত হয়ে পরিবেশকে দূষণ করে। আরেকটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ দূষক। গৌণ দূষক হচ্ছে, এই ব্যাপারটা একটু মজার, গৌণ দূষকটা একটু মজার। মুখ্য দূষকরা পরিবেশে বিদ্যমান অন্যান্য উপাদানের সাথে মিশে যে দূষক তৈরি করে আর কি, হ্যাঁ, দূষক তৈরি করে। মানে মুখ্য দূষকরা যেমন সালফার ডাইঅক্সাইড, এই যে সালফার ডাইঅক্সাইডটা পরিবেশে কি থাকে? অক্সিজেন থাকে, অক্সিজেনের সাথে মিশে তৈরি করে কি? সালফার ডাইঅক্সাইড। এটা কিন্তু একটা গৌণ দূষক। মানে মুখ্য দূষক থেকে যে দূষক তৈরি হয়, মানে মুখ্য দূষকটা একটা সোর্স থেকে বের হয়, পরিবেশের সাথে আবার মিশে, মিশে আরেকটা দূষক তৈরি করে, এটা গৌণ দূষক, সেকেন্ডারি দূষক, হ্যাঁ। এটা বা ধরো এটা যদি আবার কি হইতো, সালফার ডাইঅক্সাইডটা যদি পানির সাথে মিশতো, আবার অক্সিজেন সাথে, দুইটার সাথেই মিশতো, তখন কিন্তু H2SO4 তৈরি করতো, এটা একটা গৌণ দূষক, অ্যাসিড বৃষ্টি। তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইডটা পানির সাথে মিশতো, HNO3, হ্যাঁ, এটা একটা একটা গৌণ দূষক, হ্যাঁ। মানে মুখ্য দূষক থেকে যেসব দূষকের তৈরি হয় তাদেরকে বলা হয় গৌণ দূষক, সিম্পল। আচ্ছা, সো মোটামুটি আশা করি আমরা দূষক সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে গেছি। তো চলো একটু আগাই। কোনটি প্রাইমারি বায়ু দূষক? প্রাইমারি বায়ু দূষক এয়ার পলিউটেন্ট। প্রাইমারি মানে কি? যেটা ডিরেক্টলি বের হয়, হ্যাঁ। তাহলে দেখো আমরা বুঝতে পারতেছি এখানে কি আছে, সালফার ডাইঅক্সাইড। টেকনিক্যালি সালফার ডাইঅক্সাইডটা কিন্তু মুখ্য দূষক, হ্যাঁ।
টেকনিক্যালি সালফার ডাইঅক্সাইড কিন্তু মুখ্য দূষক। এখন একটা প্রশ্ন করতে পারো, সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, এটা গৌণ দূষক। আবার নাইট্রিক অক্সাইড থেকে কিন্তু নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, এটাও কিন্তু গৌণ দূষক। এখন একটা প্রশ্ন করতে পারো, ভাই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা তো মুখ্য দূষক হতে পারে, গৌণ দূষক দুইটাই কিন্তু হতে পারে। মেইনলি এটাকে কোথায় ফেলবো? এই মেইনলি গৌণ দূষকে ফেলাই বেটার, এটা একটু তোমাকে বোঝাই আর কি। হ্যাঁ, এটা দুই ভাবে হতে পারে। অনেক ইন্ডাস্ট্রিতে নাইট্রোজেন ডাইঅক্সাইড ডিরেক্টলি বের হয়, কিন্তু মেইনলি আমরা যদি বলি নাইট্রিক অক্সাইডটা হচ্ছে মুখ্য দূষক, যেহেতু ডিরেক্টলি এটা বাতাসে নির্গত হয়। এটা যখন ফার্দার মোর নাইট্রিক অক্সাইড যখন আবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তখন সে তৈরি করতেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো টেকনিক্যালি বলা যায় নাইট্রোজেন ডাইঅক্সাইড দুইটাই, বাট কোনটাই বেশি বেশি বলতে পারবো আমরা গৌণ দূষকে। হ্যাঁ, সেকেন্ডারি দূষকে নাইট্রোজেন ডাইঅক্সাইডকে আমরা বলতে পারি, ঠিক আছে। তো এই জন্য এটাকে সেকেন্ডারি দূষকে ফেলে দিব। বাট যেহেতু এটার দুইটাই অ্যাপ্লিকেশন আছে, কিন্তু এটার তো মাত্র একটাই অ্যাপ্লিকেশন আছে, তো এই জন্য এটাকে আমরা প্রাইমারি দূষক হিসেবে বলতেছি। এবার দেখো কোনটি প্রাইমারি বায়ু দূষক নয়। প্রাইমারি দূষক নয় মানে কি? সেকেন্ডারি কোনটা? সেকেন্ডারি বা তোমার এটা কি বলতেছিলাম, একটা নাম বলতেছিলাম মুখ্য, একটা বলতেছিলাম গৌণ। কোনটা গৌণ এটাই বুঝাতে চাইছে। দেখো কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু মুখ্য, পড়াইছি। কার্বন মনোক্সাইড এটা কিন্তু মুখ্য, পড়াইছি। 2 স্ট্রোক ইঞ্জিন 4 স্ট্রোক ইঞ্জিন। সালফার ডাইঅক্সাইড মুখ্য, এটাও পড়াইছি। কিন্তু সালফার ট্রাইঅক্সাইডটা কিন্তু গৌণ, কারণ ও কি করতেছে? সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে? সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতেছে, এরকম আর কি ব্যাপারটা। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের কি মুখ্য দূষক আর গৌণ দূষক। ওকে, আচ্ছা। তো চলো একটু আগে যাই। আচ্ছা, তাছাড়া এগুলো একটু এক্সাম্পল গুলো লিখে দিই। ধরো এটার এক্সাম্পল তো এখানে লিখে দিলাম। এটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এটা হচ্ছে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার অক্সিজেন, সরি, নাইট্রিক অক্সাইড, অক্সিজেন এবং পানি, ওই যে বায়ুতে এক্সিস্টেড যেগুলো আছে তাদের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। সো বেসিক কথা হচ্ছে আমরা কি বলতে পারি যে এগুলো সব সেকেন্ডারি, এটা প্রাইমারি, আবার এগুলো সব প্রাইমারি, এটা সেকেন্ডারি, এই আর কিছু না। তারপর যদি আমরা একটু আগে যাই, দেখো এখন যেটা পড়বো সেটা হচ্ছে পানির ক্ষরতা। ক্ষরতা মানে, ক্ষরতা জিনিসটা কি এটা তোমরা কেমনে বুঝবা? যেমন ধরো আমার কিছু অভিজ্ঞতা আছে, তোমাদেরও আছে আমি শিওর। সেটা হচ্ছে দেখবা কিছু কিছু পানিতে সাবান দিয়ে যতই হাত ধো না কেন ফেনা হচ্ছে না, আর সাবানটাও যাচ্ছে না। এগুলাকে বলা হয় খর পানি, মানে এগুলোতে মিনারেল বেশি, খনিজ পদার্থ বেশি, লবণ বেশি। আর কিছু কিছু পানি আছে যাদেরকে ধরো হালকা ধুইলেই সাবানে অনেক ফেনা উঠে, মানে ওগুলাতে মানে ক্ষরতা কম আর কি, ওটাকে মৃদু ক্ষর পানি বলে আর কি। তো দেখো ক্ষরতা ব্যাপারটা কার কার উপর ডিপেন্ড করতেছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও আয়রনের। আয়রন 2+ হইতে পারে, 3+ হইতে পারে। আয়রনের বাইকার্বনেট HCO3-, হ্যাঁ, বাইকার্বনেট, ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত থাকে, তাকে ক্ষর পানি বলে। ঠিক আছে, ক্ষর পানিতে সহজে সাবানের ফেনা উৎপন্ন হয় না। ঝর্ণার পানি, টিউবওয়েলের পানি, নদীর পানি হলো ক্ষর পানি। হ্যাঁ, এগুলোতে অনেক মিনারেল থাকে, কারণ ঝর্ণার পানি তো ওই যে বিভিন্ন ধরনের মানে প্রাকৃতিক উৎস থেকেই আসতেছে, ওখানে অনেক ধরনের লবণ মিশ্রিত অবস্থায় থাকে। টিউবওয়েলের পানি কিন্তু নিচের থেকে আসতেছে, লবণ মিশ্রিত থাকে। নদীর পানিতে অলরেডি অনেক ধরনের কি থাকে তোমার মানে মিনারেল মিশ্রিত অবস্থায় থাকে, সেখান থেকে আসে, প্রাকৃতিক উৎস আর কি, সোজা কথা। যে পানিতে উপরোক্ত লবণ সমূহ দ্রবীভূত থাকে না তাকে মৃদু পানি বলে আর কি। হ্যাঁ, মৃদু পানি কোনটা? মৃদু পানি হচ্ছে মানে মিঠা পানি বলি যেটাকে আর কি, মানে যেটা আমরা ইজিলি অনেক খেতে পারি, ভালো পানি, মানে যেটাতে মিনারেল কম থাকে সেটা আর কি। হ্যাঁ, সফট ওয়াটার, যেমন বৃষ্টির পানি, পাতিত পানি। পাতিত পানি মানে যেখানে শুধু পানি থাকে, মানে H2O, হ্যাঁ, HROH। পানির ক্ষরতা দুই প্রকার, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা বা টেম্পোরারি হার্ডনেস, আর একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা বা পার্মানেন্ট হার্ডনেস। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমরা আস্তে আস্তে করে পড়ি। চলো দেখি। ওকে, সো এইবার সামনের দিকে আগে একটু আমরা দেখো ক্ষর পানি মৃদুকরণ বা পানির ক্ষরতা দূরকরণ। শোনো, মৃদু পানি কি? যেখানে ক্ষরতা নাই। হ্যাঁ, আর ক্ষরতা কখন হয়? যখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন এদের বাইকার্বনেট, সালফেট, ক্লোরাইড এরকম লবণ থাকে। এখন যেহেতু দুই ধরনের ক্ষরতা আমরা পড়ছি, তো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, দেখাই তোমাদেরকে। এই যে যেটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, না, অস্থায়ী ক্ষরতা হয় হচ্ছে বাইকার্বনেট আয়নের জন্য, আর স্থায়ী ক্ষরতা হয় হচ্ছে ক্লোরাইড, সালফেট আয়নের জন্য। ঠিক আছে, ক্লোরাইড, সালফেট এগুলো তুলনামূলক শক্তিশালী আর কি। এরা থাকলে হচ্ছে সহজে এদেরকে দূর করা যায় না, এদেরকে স্থায়ী ক্ষরতা বলে। এদের জন্য পারমোটিট প্রণালী বলে একটা নিয়ম আছে, ফিল্টার, ওই যে পিউরিট ফিল্টার টিল্টার ব্যবহার করো না, ওই যে ফিল্টার। আর নরমালি অস্থায়ী ক্ষরতা দূর করা যায়, ফুটাইলেই দূর হয়ে যায়, কারণ বাইকার্বনেট খুবই দুর্বল একটা কার্বনেট, এটা সহজে ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে আকাশে উড়ে যায়। সো আলটিমেটলি আর কোনো আমাদের সমস্যা হয় না। এই যেমন এখানেই দেখতে পাচ্ছ, ধরো তোমার কাছে ক্যালসিয়াম বাইকার্বনেট আছে, এটাকে যদি একটু হিট দাও না কিছুক্ষণ, তাহলে ক্যালসিয়াম কার্বনেট নিচে তলানি পড়ে যাবে।
পানির মতোই থাকবে, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে উপরে উঠে চলে যাবে। তার মানে পানিটা ইনটেক্ট থাকলো না, কারণ এটা তো নিচে পড়ে গেছে, এটা উপরে চলে গেছে, আর পানিটা ইনটেক্ট থাকলো, মানে মৃদু পানিতে পরিণত হয়ে গেল। আর যেগুলা স্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতাকে আমরা কি করি, পারমোটিড প্রণালী করি। হ্যাঁ, স্থায়ী ক্ষরতার জন্য আমি একটু নামটা লিখে দিই, যদি অবজেক্টিভে আসে আর কি কখনো, এটাকে বলা হয় পারমোটিড প্রণালী। আচ্ছা, পারমোটিড প্রণালী জিনিসটা কি ভাইয়া? পারমোটিড প্রণালী যদি সহজভাবে বোঝাই, ওই যে অনেক ধরনের পাথর রাখতে হয়, লেয়ার বাই লেয়ার অনেক ধরনের পাথর রাখতে হয়। তো ফার্স্টে যখন পানিটাকে ঢালো, মোটা মোটা পাথরের লেয়ারে সে আগে বাড়ি খেয়ে খেয়ে কিছু পরিমাণ লবণ ওখানে ত্যাগ করে নিচে আসে, তারপর ছোট পাথর গুলাতে বাড়ি খেয়ে ওখানেও কিছু লবণ রেখে নিচে আসে, আরো ছোট পাথরে বাড়ি খেয়ে আরো লবণ, এভাবে অনেকবার করে ছাকার পরে একদম পিওর পানিটা আসে, মানে মৃদু পানিটা আসে, সফট ওয়াটারটা আসে। ওইটা আর কি খাওয়ার জন্য বেশি উপযোগী আর কি, পাতিত পানিও বলতে পারো। তো ওই যে এতবার যে ফিল্ট্রেশন হয়েছে, এটা কিন্তু ওই যে আমাদের যে টিউরিট থাকে না বাসায়, বিভিন্ন ধরনের যে ওয়াটার পিউরিফায়ার থাকে না, ওগুলাতে এরকম বারবার ছেঁকে তারপর জিনিসটা আসে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ওই স্থায়ী খড়কে অস্থায়ী খড়ে রূপান্তর করা। বিশেষ করে যারা মিরপুর এলাকার আশেপাশে আমরা থাকি, মানে আমি যেহেতু ওই পাশে থাকা হয়েছে, তো ওখানে কি হয়, আয়রন বেশি থাকে পানিতে। তো আয়রনের, আমরা তো জানি যে আয়রনের কারণে বেশিরভাগ ক্ষেত্রে আয়রনের ক্লোরাইড সালফেট, ক্লোরাইড সালফেট থাকলে স্থায়ী ক্ষর হয়। তো স্থায়ী ক্ষরতার কারণে ওই পানিগুলার কালার একটু অন্যরকম আসে, এবং যখন এটাকে ওই যে ছাকা হয়, একবার ওই যে পিউরিট খুলতে গিয়ে দেখলাম আর কি, যে পুরাটাই একদম খয়েরি হয়ে গেছে, মানে ওই তো ছেকে ছেকে বের করতেছে। পরে তার লেয়ারটা আমি কেটে কেটে দেখলাম, মোটামুটি 7-8টা লেয়ার থাকে, 7-8টা লেয়ারে ভাগ করে সে বের হয়। ব্যাপারটা বুঝতে পারছো? এরকমই আর কি। তো স্থায়ী ক্ষর দূর করা একটু ডিফিকাল্ট, এই জন্য অনেক ধরনের প্রসেস বা অনেক লেয়ারের ব্যাপারটা ইউজ করা হয়। আর অস্থায়ী ক্ষরতা দূর করলে জাস্ট হিট করলেই হয়ে যায়। ওই যে আমাদের আম্মুরা মাঝে মাঝে কি করে, পানি জাস্ট গরমে দিয়ে দেয় না, কল থেকে ট্যাপের পানি, পরিষ্কার পানিকে গরমে দিয়ে দেয়, তাও দেখবা উপরে একটা লেয়ার তৈরি হয়, নিচে তলানি জমে। তো ওগুলাই আর কি, ওগুলা সরাই ফেলে পানিটা পিওর। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা কি শিখলাম? অস্থায়ী ক্ষর হয় কিসের জন্য? আহ তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন ওদের বাইকার্বনেট লবণের জন্য। আর স্থায়ী ক্ষর হয় কিসের জন্য? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন ওদের ক্লোরাইড সালফেট লবণের জন্য। ঠিক আছে, এই ওকে। তো আমরা এটা মোটামুটি দেখলাম। এখন দেখো ডিউতে এই বছরই কোশ্চেনটা আসছে যে পানির বিশুদ্ধতার 3টি মানদণ্ড লিখো। হ্যাঁ, এটা খুব সহজ, তুমি 6টা লিখতে পারবা। 3টা আপাতত আমি লিখে দিই। 1 নাম্বার পিএইচ লিখবা, 2 নাম্বার লিখতে পারো ধরো ক্ষরতা। হ্যাঁ, ক্ষরতা আমরা তো বললাম অনেক কিছু। 3 নাম্বার লিখতে পারো হচ্ছে, 1 মিনিট, 1 নাম্বার লিখতে পারো ক্ষরতা, 2 নাম্বার, 3 নাম্বার লিখতে পারো হচ্ছে তুমি ধরো ডিও। ডিও মানে হচ্ছে দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভ অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন। হুম, মানে তুমি আসলে অনেক কিছুই লিখতে পারো, যেহেতু এখানে 3টা বলছে তাই আমি 3টা লিখছি। হ্যাঁ, তো তোমাদের সুবিধার জন্য যদি মনে নাও থাকে তারপর আমি কয়েকটা লিখে দিই। আর এটা লিখতে পারো বিওডি। বিওডি মানে বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে হচ্ছে প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা। হ্যাঁ, এটাকে বলা হয় প্রাণ রাসায়নিক, মানে যাদের প্রাণ আছে আর কি, জৈব পদার্থ, প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা। আরেকটা বলতে পারো হচ্ছে সিওডি, রাসায়নিক বা কেমিক্যাল অক্সিজেন চাহিদা, রাসায়নিক অক্সিজেন চাহিদা। শুধু 3টা লিখবা, আমি জাস্ট দিয়ে দিচ্ছি যাতে একটা হইলেও মনে থাকে। 6 নাম্বার টিডিএস। টিডিএস মানে মোট দ্রবীভূত, মোট দ্রবীভূত কঠিন, মোট দ্রবীভূত কঠিন। বাস, তোমরা যে কোনো 3টা লিখলেই হবে, মিক্স করে যে কোনো 3টা লিখলেই হবে। এটাই দেখো ডিউতে ফুল মার্কস পেয়ে যেতা। ওকে, তারপর দেখো কোন আয়নের লবণ দ্রবীভূত থাকলে পানি ক্ষার হয়? কি কি আয়ন ছিল? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন আর অ্যালুমিনিয়াম। ঠিক না? তো দেখো আনসারে ক্যালসিয়াম আছে, সো ক্যালসিয়াম, বাস বাকিগুলো দেখার দরকার নেই। এবার আমরা পড়বো দ্রবীভূত অক্সিজেন ব্যাপারটা কি। দ্রবীভূত অক্সিজেন ব্যাপারটা হচ্ছে খুব সিম্পলি একটু চিন্তা করো, যে একটা বাস্তু সংস্থানের কথা চিন্তা করো। দেখো এখানে অনেক কথাবার্তা লেখা আছে, এটা কেন লেখা দিছি, জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য। তারপরে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা অবজেক্টিভ আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে দ্রবীভূত অক্সিজেনের সর্বোচ্চ পরিমাণ 9 ppm। 9 ppm, এটা একটা অবজেক্টিভ। কিন্তু এই জিনিসটা এখন তোমাদেরকে আমি কেমনে বুঝাবো, চলো একটু আলাদা একটা পেজ নিয়ে বুঝাই। ধরো একটা পুকুর আছে, পুকুরে কি থাকে, বাস্তু সংস্থান, তাই না? এখানে প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক, তৃতীয় স্তরে খাদক, ছোটবেলায় পড়ছিলা, ধরো মনে নাই। ভাবো এখানে মাছ আছে, কিছু ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া আছে, যেটা মাছটা যদি মারা যায় ওটা পচানোর জন্য আছে। তারপর কিছু উৎপাদক আছে যেগুলো খাদ্য উৎপন্ন করে, হ্যাঁ, সবুজ শাকসবজি টাইপের জিনিসপত্র আছে। তাহলে একটু চিন্তা করো তো, এখানে শ্বাস প্রশ্বাস, মানে এখানে
মাছ তো আর লাফ দিয়ে উপর থেকে শ্বাস নিয়ে আবার ভিতরে ঢোকে এরকম না। মাছ তো ওই পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে সেগুলো থেকে শ্বাস নেয়, তাই না? তার মানে একটা জলজ আবহাওয়াতে যে পরিমাণ ন্যূনতম পানি দ্রবীভূত থাকে তাকেই বলা হয় দ্রবীভূত অক্সিজেন। ঠিক আছে, মানে জীবন ধারণের জন্য যতটুকু অক্সিজেন না থাকলেই না, সেটাকেই বলা হয় ডিজলভড অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার মধ্যে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে তাকে বলতেছি আমরা ডিজলভড অক্সিজেন, ডিও। এখন এই ডিওটা কি কি কাজে লাগে? যেসব প্রাণী আছে তাদেরকে শ্বসনের কাজে লাগে, মানে শ্বাস প্রশ্বাস নেয়। আর কোনো প্রাণী যদি মারা টারা যায় এগুলার পচনের কাজে লাগে। হ্যাঁ, পচনের কাজে লাগে। ওই পচনটাই ভাইয়া দুই প্রকার, একটা হচ্ছে বিওডি, একটা হচ্ছে সিওডি। বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। জিনিসগুলো আমি বুঝাবো আস্তে ধীরে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে ডিওটা হিসাব করা হয় কিভাবে। একটা নাম আমি দেই, উইংক্লার্স মেথড। উইংক্লার্স মেথড একটা মেথড আছে আর কি, পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে ডিও মাপা হয় পানিতে। কিভাবে? ধরো পানির একটা নমুনা নিলাম, এটার ডিও আই, আই মানে হচ্ছে প্রাথমিক অবস্থা, আই মানে ইনিশিয়াল। হ্যাঁ, আই মানে হচ্ছে ইনিশিয়াল। তো ওইটার প্রথমে প্রাথমিক অবস্থায় ডিওটা মাপা হয়। এখন এই ডিওটা মাপার সূত্রটা কি? ডিওটা মাপার সূত্র হচ্ছে ডিও ইকুয়াল টু 8 ইন্টু 1000 ইন্টু ভি ইন্টু এস ডিভাইড বাই এক্স। এই সূত্রটা ওই যে উইংক্লার মেথড থেকে আসছে আর কি। এখন ভি এস এক্স এগুলো আসলে কি? এক্সটা হচ্ছে নমুনার আয়তন, ভি হচ্ছে তুমি যাকে দিয়ে এই পরীক্ষাটা করতেছো তার আয়তন। হ্যাঁ, এখানে নরমালি সোডিয়াম থায়োসালফেটকে ব্যবহার করে এই বিক্রিয়াগুলো করা হয়। হ্যাঁ, আয়োডিমিতি ওগুলো আর কি। সোডিয়াম থায়োসালফেট এর আয়তন, আর এসটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা, এগুলাকে ব্যবহার করে ডিওটা বের করা হয়। ডিওর এককটা হয় পিপিএম, একক হয় পিপিএম, যেটাকে আমরা বলতে পারি মিলিগ্রাম পার লিটার। এই এককে এভাবে জিনিসটা বের করা হয়। ঠিক আছে, এই পুরো প্রসেসটা আসলে বিওডি সিওডি সব ক্ষেত্রেই ইউজ করা হয়, আমরা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, আচ্ছা তো চলো একটু পড়ি। একটা কোয়েশ্চেন খুলনা ইউনিভার্সিটি আসছিল, নমুনা পানিতে ডিও এর মান দেওয়া আছে কত? 6 ppm হলে প্রতি 1000 কেজি পানিতে ডিও এর পরিমাণ কত গ্রাম? আচ্ছা, 6 ppm মানে কি? 6 ppm মানে 6 মিলিগ্রাম পার লিটার, মানে 1 লিটারে আছে হচ্ছে অক্সিজেন কতটুকু আছে? 6 মিলিগ্রাম। এখন পানির ক্ষেত্রে পানির আপেক্ষিক গুরুত্ব কত বলো তো ভাইয়া? তোমরা সবাই জানো পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, মানে ওর 1 লিটার ইকুয়াল টু 1 কেজি পানির ক্ষেত্রে আর কি। তাহলে 1 লিটার তো লিখলাম না, এটার আবার কি লেখা যায়? 1 কেজি তে অক্সিজেন আছে কতটুকু? 6 মিলিগ্রাম। তাহলে 1000 কেজিতে কতটুকু আছে? 6 মিলিগ্রাম, তো ইন্টু 10⁻³ ইন্টু আবার ওই যে 1000 গ্রাম। তাহলে এটা আর এটা কাটা, তাহলে অ্যান্সার হলো 6 গ্রাম। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 6 গ্রাম। তাহলে অ্যান্সার কই? ডি। অ্যান্সার হবে ডি, 6 গ্রাম। খুব সিম্পল, কারণ পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1 ধরেই তো আমরা সবকিছুর আপেক্ষিক গুরুত্ব বের করি, ডেনসিটি। তো 1 লিটার ইকুয়াল টু 1 কেজি হয়ে যায়। হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব। তো এই জিনিসটা থেকেই আসলে সব বিষয়াদিগুলো চলে আসছে। তো 6 ppm ইকুয়াল টু 6 মিলিগ্রাম পার লিটার। তাহলে 1 কেজিতে আসে 6 মিলিগ্রাম। 6 মিলিগ্রাম মানে আসলে কত? 6 ইন্টু 10⁻³ গ্রাম, গ্রামে কনভার্ট করছি। তাহলে 1000 কেজি থেকে 1000 গুণ হবে 6 গ্রাম। তাহলে অ্যান্সার কিন্তু শেষ। তারপর আগেই আদর্শ পানির ডিও এর পরিসীমা কত? আচ্ছা, আদর্শ পানির ডিও এর পরিসীমা কিন্তু আমরা একদম শুরুর দিকে দেখে আসছি, অলমোস্ট 4 থেকে 6 এরকম হবে আর কি। হ্যাঁ, তাহলে 4 থেকে 8 এটা হচ্ছে আমার কাছাকাছি ভ্যালু আর কি। 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার মানে পিপিএম, মিলিগ্রাম পার লিটার মানে কিন্তু পিপিএম। হ্যাঁ, এই 4 থেকে 8 ppm আদর্শ পানির ডিও এর পরিসীমা। আচ্ছা, তারপর দেখো একটি পুকুরের পানির ডিও এর মান 4 হলে পানিটি হবে, আমরা কি জানি বিশুদ্ধ পানির জন্য ডিও এর মান কত? 4 থেকে 6 ppm বা 4 থেকে 8 ppm এরকম আর কি। তাহলে যেহেতু 4ই আছে তার মানে এটা বিশুদ্ধ পানি, আদর্শ পানি বা বিশুদ্ধ পানি। ঠিক আছে, দেখো এটা জিএসটি তে আসছিল 21/22, এটা জেইউতে আসছে 21/22, একই কোশ্চেন, একই টাইপের কোশ্চেন। তারপর দেখো কোন ধরনের দূষক পানির ডিও এর পরিমাণ কমায়? শোনো, দূষক যত বেশি থাকবে সে তত পরিমাণ দূষককে ক্ষতি করতে আসতেছে। এখন পানির মধ্যে যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন আছে, দূষকগুলা কি করবে? অক্সিজেন গুলা খেয়ে ফেলবে,
তাহলে পানিতে যারা বসবাস করে তাদের কষ্ট হবে না? তাহলে এটাই আর কি, দূষকের কাজ হচ্ছে তাদের কষ্ট দেওয়া। তাহলে দূষক কি করবে? যে কোনো ধরনের দূষকই ডিও এর পরিমাণ কমাই দিবে। তাহলে অজৈব দূষক হোক, জৈব দূষক হোক, তেজস্ক্রিয় দূষক হোক, সবাই কি করবে? ডিও এর পরিমাণ কমাই দিবে। তাহলে অ্যান্সার কিন্তু ডি। তারপর দেখো নিচের কোন মানটি দূষিত পানির নির্দেশক? আচ্ছা খেয়াল করো, পিএইচ মোটামুটি 6.5 থেকে 8.5 ঠিক আছে, ডিওর ভ্যালু 4 থেকে 6 ঠিক আছে, বিওডি মোটামুটি 5 এর কম হলে ঠিক আছে, সিওডি কিন্তু 10 ছিল লিমিট। হু কর্তৃক একদম শুরুর দিকে একটা গ্রাফ পড়ছিলাম, 10 ছিল লিমিট। আমি তোমাদেরকে আরেকবার যদি দেখাই, একটা মিনিট যদি থাকো, এই দেখো বিওডি 6 লিমিট, সিওডি 10 লিমিট, কিন্তু এখানে কত দেওয়া আছে? সিওডি দেখো, সিওডি দেওয়া আছে হচ্ছে 100, তাহলে এটা তো হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। এই যে দেখো, মানে এই তিনটাই হচ্ছে আদর্শ পানির জন্য, আর এটা দূষিত পানির জন্য। এই দূষিত পানি নির্দেশক, ঠিক আছে। আচ্ছা এই জন্যই বলছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন আছে বিওডি। বিওডি শব্দের অর্থ হচ্ছে বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল, মানে প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা। জিনিসগুলাকে আমি আস্তে ধীরে বলবো। এগুলা কোত্থেকে আসছে? জৈব পদার্থ বলতে জৈব যৌগে যেসব পদার্থগুলো ইউজ হয়, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সালফার, নাইট্রোজেন, ওদেরকে আর কি এখানে ব্যবহার করা হয়, বুঝাবো জিনিসগুলা। পাশাপাশি সিওডিটাও বুঝাবো। সিওডিটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন চাহিদা, মানে রাসায়নিক বস্তুর অক্সিজেন চাহিদার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিওডি। এখন কোনটা কিভাবে হিসাব করা হয় চলো আমরা একটু জিনিসগুলা দেখি, মনোযোগ দিয়ে দেখো। ধরো তোমার একটা পানি আছে, মানে একটা পুকুর থেকে একটা পানি নিলা। এই পানিটাকে তুমি কি করলা? প্রথমে এটার ডিওটা বের করে ফেললা। ডিও ইনিশিয়াল মানে প্রাথমিক অবস্থার তার ডিওটা বের করে ফেললা। তারপর এটাকে তুমি কি করলা? এটার ভিতরে কিছু অণুজীব ঢুকাইছো। হ্যাঁ, অণুজীব মানে জৈব পদার্থ দিছো আর কি। হ্যাঁ, অণুজীব মানে জৈব পদার্থ তুমি এখানে ইনক্লুড করলা। এখন জৈব পদার্থগুলা কি করবে? নিজের শ্বাস প্রশ্বাস করার জন্য হোক, শ্বসনের জন্য হোক, পচানোর জন্য হোক, সে কি করবে? এটার ভিতরে অক্সিজেন গুলাকে নিজে নিজে খাবে না? খাবে। খাওয়ার মোটামুটি তুমি এখানে 5 দিন রাখলা, 5 ডে। 5 দিন রাখার পরে তুমি আবার ওই পানির ডিওটা বের করলা। ডিও এফ, এফ মানে ফাইনাল, এফ মানে ফাইনাল, আই মানে ইনিশিয়াল, শুরু। হ্যাঁ, নিলা তুমি ফাইনাল মানটা নিলা, ইনিশিয়াল মানটা নিলা। একটু কমন সেন্স খাটায় বলো তো ভাইয়া, কোনটার মান বেশি হবে? ডিও মানে কোথায় অক্সিজেন বেশি দ্রবীভূত আছে? এখানে না? কারণ এখানে তো অণুজীব গুলো 5 দিন ধরে খেয়ে কমাই দিছে না, তাহলে অবশ্যই ডিও ইনিশিয়াল ইজ গ্রেটার দেন ডিও ফাইনাল। তাহলে ডিওর মান তো কমে গেছে, তাহলে এটা কি পরিবেশের জন্য ভালো না খারাপ? অবশ্যই খারাপ। তাহলে এই যে অণুজীবরা, অণুজীব পানিতে উপস্থিত অণুজীবরা বা দূষকরা, জৈব দূষকরা, যারা অক্সিজেন গুলা নিজেরা খেয়ে ফেলে পরিবেশের ক্ষতি করে, মানে পানির বাস্তুসংস্থানের ক্ষতি করে, ওই তাদের যতটুকু অক্সিজেন প্রয়োজন ওটাকেই বলা হয় বিওডি বা বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। মানে জৈব দূষকরা তাদের নিজেদের জীবন ধারণের জন্য যে পরিমাণ অক্সিজেনের চাহিদা তাদের থাকে মিনিমাম, তাকেই বলা হয় বিওডি। তাহলে বিওডিটা কি হবে আসলে? বিওডি হচ্ছে ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল, তাই না? তাহলে সূত্র কি থাকলো দেখো তো, সূত্র হলো এটার জন্য কি 8 × 1000 × V1 × S1 ডিভাইড বাই X1 মাইনাস, মানে এগুলো আই দিই, আই মাইনাস 8 × 1000 × ফাইনাল ফাইনাল ডিভাইড বাই এক্স ফাইনাল। মানে এইভাবে এই দুইটা বিয়োগ করলে কিন্তু আমরা বিওডি পেয়ে যাই। ঠিক আছে, খুব সিম্পল একটা সূত্র। আচ্ছা সিওডি তে আসি। সিওডি জিনিসটা কি? তার মানে এইখানটায় শুধুমাত্র আমাদের কি লাগতেছে? জৈব পদার্থ লাগতেছে। একটু দাঁড়াও, ঠিক আছে, এইখানটায় শুধু জৈব দূষক গুলা থাকতেছে। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সি দিয়ে বোঝায় কেমিক্যাল। কেমিক্যাল মানে রাসায়নিক, রাসায়নিকের মধ্যে জৈব অজৈব উভয় ঢুকে। হ্যাঁ, তাহলে জৈব প্লাস অজৈব উভয় পদার্থের জন্য কে অ্যাপ্লিকেবল? সিওডি অ্যাপ্লিকেবল। উভয় পদার্থের জন্য সিওডি অ্যাপ্লিকেবল। তাহলে এখানে হয় কি, শুরুতে একটা পানি নমুনা নাও, এখানে ডিও ইনিশিয়াল আগে বের করবা, তারপর এটার মধ্যে কি দেওয়া হয় জানো? ক্রোমিক অ্যাসিড দেওয়া হয়, পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় H2SO4, এই দুইটার একটা মিশ্রণ দেওয়া হয়, দিয়ে এটাকে মোটামুটি 2-3 ঘন্টা রিফ্লাক্স করা হয়। রিফ্লাক্স মানে অনেক তাপে এদেরকে হিট দেওয়া হয়। হ্যাঁ, অনেক তাপে হিট দেওয়া, তখন জারণ হয়। জারণ হওয়া মানে কি? ওর মানে এইখানের অক্সিজেন গুলা তারা খেয়ে ফেলবে, তারা নিয়ে বিক্রিয়া করবে আর কি। হ্যাঁ, সোজা কথা। তখন একটা ফাইনাল ইয়া পাবা। ওই 2-3 ঘন্টা পর তুমি হিসাব করবা ডিও ফাইনাল। বলতে পারবা কোথায় অক্সিজেন বেশি? অবশ্যই ডিও ইনিশিয়ালি অক্সিজেন বেশি।
ঠিক আছে, তাহলে এখানেও ডিও ইনিশিয়াল অক্সিজেন বেশি, কারণ কি এখানে তো জারণ হয়ে অক্সিজেন গুলো ওদের মধ্যে চলে গেছে, তাহলে এখানে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তাহলে ডিও ইনিশিয়াল ইজ গ্রেটার দেন ডিও ফাইনাল এক্ষেত্রেও। তাহলে এখানে সিওডি হচ্ছে জৈব হোক অজৈব হোক সব ধরনের পদার্থ, যে কোনো রাসায়নিক, আমরা সবাই রাসায়নিক, জৈব হোক অজৈব হোক, যে কোনো ধরনের পদার্থ যে পরিমাণ অক্সিজেনের চাহিদা থাকে তাদের মধ্যে, সেটাকেই বলা হয় সিওডি। তাহলে সিওডি কি, এখানেও সেম ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল, এটার ক্ষেত্রে ব্যাপারটা সেম, 8 ইন্টু 1000 ইন্টু ভি ইনিশিয়াল ইন্টু এস ইনিশিয়াল বাই এক্স ইনিশিয়াল মাইনাস 8 ইন্টু 1000 ইন্টু ভি ফাইনাল ইন্টু এস ফাইনাল বাই এক্স ফাইনাল, এরকম করে জিনিসটা আসে। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে সবার। প্রশ্নের উত্তরটা হচ্ছে, খেয়াল করো তো ভাইয়া, বিওডি তে শুধু কার জন্য, জৈব, সিওডির ভ্যালু শুধু কার জন্য, অজৈব। তাহলে অবশ্যই কোথায় অক্সিজেনের চাহিদা বেশি হবে, সিওডি তে না? সিওডির অক্সিজেনের চাহিদা বেশি না, কারণ এখানে মানুষ বেশি আর এখানে মানুষ কম। তাহলে অবভিয়াসলি সবসময় মনে রাখবা সিওডির ভ্যালু সবসময় বিওডির চেয়ে বেশি হবে, সিওডির ভ্যালু সবসময় বিওডির চেয়ে বেশি হবে, কারণ সিওডি তে জৈব অজৈব উভয় পদার্থ আছে, আর বিওডি তে শুধুমাত্র জৈব পদার্থ আছে। ঠিক আছে, আরো যদি ভেঙে তোমাদেরকে স্পেসিফাই করতে যাই, তাহলে একটা মিনিট, আরো যদি ভেঙে তোমাদেরকে বলি, আরো যদি ভেঙে বলি, জৈব পদার্থ দুই প্রকার, পচনযোগ্য, পৃথিবীর সবকিছুই পচে, হ্যাঁ, কিন্তু যেটার বেশি সময় লাগে ওটাকে বলা হয় পচন অযোগ্য। আর অজৈব পদার্থ সেম দুই প্রকার, পচনযোগ্য, পচন অযোগ্য। আচ্ছা, মনে রাখবা শুধুমাত্র জৈব পচনযোগ্য পদার্থকে পচাইতে যে পরিমাণ অক্সিজেন লাগে সেটাই হচ্ছে বিওডি, আর জৈব অপচনযোগ্য প্লাস অজৈব পচন অপচন সবগুলাকে পচাইতে যে পরিমাণ অক্সিজেন লাগে সেটা হচ্ছে সিওডি। তাহলে বুঝতেই তো পারতেছো অবশ্যই কোথায় অক্সিজেনের চাহিদাটা বেশি, সিওডি তে। কেমিক্যাল, কারণ এগুলো সব পচাইতে কেমিক্যাল লাগে, কেমিক্যাল বিক্রিয়া করতে হয়, আর কেমিক্যাল বিক্রিয়া করা মানে কি, বেশি বেশি অক্সিজেন ভাঙবে, বেশি বেশি সবকিছু হবে। আর রাসায়নিক ভাবে প্রাকৃতিক ভাবে যেটা হয় সেটা স্লো হয় এবং সেটা কম লাগে। তো এই জন্যই অলওয়েজ সিওডি ইজ গ্রেটার দেন বিওডি, মানে সিওডির মান বিওডির চেয়ে বেশি হবে। এই জন্যই দেখবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওটার লিমিট দিছে হলো 6 ppm, আর ওর লিমিট দিছে 10 ppm, মানে বেশিই দিছে, কারণ ওর তো বেশিই লাগে। ব্যাপারটা বুঝছো? এটা হচ্ছে হু এর লিমিট, একটা বিশুদ্ধ পানিতে কতটুকু সিওডি বা বিওডি থাকা উচিত। তাহলে আরেকটা জিনিস খেয়াল করছো, যেহেতু এখানে কেমিক্যাল ইউজ করছি তাই বেশি সময় লাগেনি, মাত্র 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা। আর এখানে দেখো 5 দিন মিনিমাম, ল্যাবরেটরিতে মিনিমাম 5 দিন রেখে দেওয়া হয়, যেহেতু এরা অণুজীব, জৈব পদার্থ আস্তে আস্তে কাজ করবে, আর কেমিক্যাল জিনিস তো ফাস্ট কাজ করবে। এই জন্য সিওডি এই অল্প সময়ে যত পরিমাণ অক্সিজেন খায় ও 5-6 দিনেও খাইতে পারে না। ব্যাপারটা বুঝছো? কারণ ওখানে তো 3 জন, এখানে মাত্র 1 জন, এই যে এখানে 3 জন, এখানে মাত্র 1 জন। বুঝছো? সিম্পল। ওকে, সো আসি, এই যে এটাই বললাম যে বিওডি হোক বা সিওডি, এটা বা মানে এটা অর আর কি, হ্যাঁ, বিওডি বা সিওডি দুইটাই হচ্ছে ইনিশিয়াল ডিজলভড অক্সিজেন মাইনাস ফাইনাল ডিজলভড অক্সিজেন। হ্যাঁ, নমুনা দ্রবণের প্রাথমিক ডিও, নমুনা দ্রবণের চূড়ান্ত ডিও। ডিও বিওডি সিওডি এর একক হচ্ছে পিপিএম বা মিলিগ্রাম পার লিটার। এগুলো সোজা, এগুলো ভাই অলরেডি বলে ফেলছি। আচ্ছা, বিওডি দিয়ে কোন দূষক নির্ণয় করা যায়? মাত্র বলছি বিওডি দিয়ে জৈব দূষক, বিওডি দিয়ে জৈব দূষক। জৈব আর অজৈব কোনটা দিয়ে নির্ণয় করা যায়? সিওডি দিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টি জিনিসটা কিন্তু আমরা মোটামুটি দেখছি, ধরো আমাদের বাংলাদেশে একটু কম হয়, ইন্ডিয়াতে সবচেয়ে বেশি হয়। তোমরা একটু খেয়াল করো, বিভিন্ন নিউজ টিউজ পড়ো বা বিভিন্ন পেপার পত্রিকায় দেখবা যে তাজমহল ক্ষতিগ্রস্ত হইতেছে, বিভিন্ন ধরনের আগ্রা ফোর্ট টর্ট এগুলো ক্ষতিগ্রস্ত হইতেছে। এগুলো হয় কি আসলে? অ্যাসিড বৃষ্টি মানে কি, অ্যাসিডের মানে পিএইচ অনেক কম, 5.6 এর কম পানি পড়তেছে, তখন কি হয়, বিভিন্ন স্কাল্পচার যেগুলা, ভাস্কর্য যেগুলো, সেগুলো মোটামুটি একটু ক্ষারীয় পদার্থের তৈরি, যেমন ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তো যখন এসিডটা পড়ে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে পড়ে, তখন কি বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। তো যখন বাতাস আসে তখন ওই লবণটা উড়ে চলে যায়। ধর একটা মূর্তি দাঁড়ায় আছে, তার নাকের মধ্যে এসিড বৃষ্টি পড়লো, তখন এটা লবণ হয়ে গেল, এখন বাতাস আসলো জোরও, নাকটা চলে গেল, তো নাক ছাড়া থেকে গেল, হ্যাঁ, ভাস্কর্য। ব্যাপারটা অনেকটা এরকম আর কি। হ্যাঁ, তো এসিড বৃষ্টি জিনিসটা ক্ষতিকর। এসিড বৃষ্টির মূল হোতা আসলে এই যে সালফার ডাইঅক্সাইড হয়, সালফার ট্রাইঅক্সাইড হয়, এই যে প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক। নাইট্রিক অক্সাইড হয় প্রাইমারি দূষক, নাইট্রোজেন ডাইঅক্সাইড হয় সেকেন্ডারি দূষক। এরা সবাই মোটামুটি এসিড বৃষ্টির মূল হোতা। কিভাবে তারা কাজ করে দেখাচ্ছি। তার আগে দেখো যে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যে এগুলো নিঃসরিত হইতেছে,
মানে পানির সাথে মিশতেছে, নাইট্রিক অ্যাসিড তৈরি করে, এটা সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যেগুলো পরবর্তীতে এই যে এরকম দূষণের ব্যবস্থা করে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এসিড বৃষ্টি কি বায়ুমণ্ডলে অধঃক্ষেপণ বৃষ্টিতে, মানে যে বৃষ্টি পড়ে আর কি, এখানে পিএইচ এর মান 5.6 এর যদি কম হয়, এটা কিন্তু একটা অবজেক্টিভ। হ্যাঁ, পিএইচ এর মান 5.6 এর কম হইলেই থেকে সেটাকে আমরা বলতেছি এসিড বৃষ্টি। কারণ পিএইচ 7 এর কম তো অ্যাসিডিক। আর কত কম হলে এসিড বৃষ্টি বলবো? 5.6 এর কম হলে এসিড বৃষ্টি বলবো। এসিড বৃষ্টির কারণ হচ্ছে মানুষ সৃষ্ট বায়ু দূষণ ক্রিয়া। সাধারণত কলকারখানা অঞ্চলে এসিড বৃষ্টির পিএইচ এর মান আরো কম হয়, কারণ কলকারখানা অঞ্চলে কি হয় বলতো? কলকারখানা অঞ্চলে আরো বেশি বেশি H2O, সরি, আরো বেশি বেশি সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড এগুলো নির্গত হয়, তাহলে বেশি বেশি অ্যাসিড বৃষ্টি হয়। মানে কি, অ্যাসিডের মাত্রা আরো বেশি থাকে। দেখো 5.6 থেকে 3.5 এর মধ্যে হয়ে থাকে। এর মূলে 3টি অ্যাসিড আছে, এই যে সালফিউরাস, সালফিউরিক, নাইট্রিক অ্যাসিড ভূমিকা রয়েছে, যা প্রাইমারি দূষক সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড সমূহ হতে উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, এগুলো তো ভাই বললামই মাত্র। এবার দেখো কি কি বিক্রিয়া সংঘটিত হয়, জাস্ট এক নজরে দেখে নাও আর কি। এগুলা যদি রিটেনে দেয় দিতেও পারে, ঠিক আছে, জাস্ট এক নজরে দেখে নাও। সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে সালফার ট্রাইঅক্সাইড। আবার সালফার ডাইঅক্সাইড ওজনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে পারে। তারপর এই সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। অথবা এই যে এভাবে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, বা এই যে এইভাবেও সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারে, বা এইভাবেও সালফারাস অ্যাসিড তৈরি করতে পারে। যেটাই তৈরি করুক ওইটাই অ্যাসিডিক বা অম্লীয়। এটাই হচ্ছে যখন ভূমিতে পতিত হয় সেটা অ্যাসিড বৃষ্টি রূপে পতিত হয়। ঠিক তেমনি এটা হলো নাইট্রোজেন ফিক্সেশন আর কি। এটা, হ্যাঁ, এটা হচ্ছে নাইট্রোজেনের ঘটনা। এই যে বিদ্যুৎ ক্ষরণ বা বজ্রপাত, হ্যাঁ, বিদ্যুৎ ক্ষরণ বা বজ্রপাতের ফলে শোনো, বায়ুতে নাইট্রোজেন আছে 78 ভাগ, অক্সিজেন আছে 21 ভাগ। এত পরিমাণ থাকার পরও তারা কিন্তু নিজেদের মধ্যে বিক্রিয়া করে না সাধারণত, কারণ দুজনই স্থিতিশীল। কিন্তু যখন বিদ্যুৎ ক্ষরণ বা বজ্রপাত হয়, প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উদ্ভব হয়, তখন তারা বিক্রিয়া করতে বাধ্য হয়, অস্থিতিশীল হয়ে যায়, এত শক্তি অস্থিতিশীল হয়ে যায়। তখন নাইট্রিক অক্সাইড, যেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, পরবর্তীতে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড। ঠিক তেমনি এই যে সেম ওজনের সাথে বিক্রিয়া করেও সেম ভাবে গিয়ে নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, দেন ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড তৈরি করে, যেটা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। আবার দেখো নাইট্রাস অ্যাসিড নাইট্রিক অ্যাসিড তৈরি করতেছে, মানে ঘুরে ফিরে দেখো। আবার কার্বন ডাইঅক্সাইড কি করতেছে? কার্বনিক অ্যাসিড তৈরি করে। HCl কি করতেছে? মানে HCl হচ্ছে অ্যাকুয়াস, মানে দ্রবীভূত। HCl গ্যাসটা পানির সাথে মিশে HCl অ্যাকুয়াস মানে দ্রবীভূত HCl তৈরি করতেছে, যেটা বৃষ্টি আকারে পড়তেছে। মানে আলটিমেটলি ঘুরে ফিরে সব ভাবেই কিন্তু ক্ষতিকর পদার্থ উৎপন্ন হইতেছে, যেটা অ্যাসিড বৃষ্টি তৈরি করতেছে। বুঝতেছি ব্যাপারটা? তার মানে কিন্তু এটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। আচ্ছা, এবার দেখো উদ্ভিদের মূলের সাহায্যে ইউরিয়া সার কি অবস্থায় শোষণ করে। সবসময় মনে রাখবা, উদ্ভিদ মূলের মানে নিজের মূলের সাহায্যে কখনো যৌগ আকারে শোষণ করতে পারে না, লবণ আকারে শোষণ করে। আর সবসময় এটা নাইট্রেট লবণ আকারে শোষণ করে, নাইট্রেট লবণ। তাহলে অ্যান্সার হচ্ছে NO3-। ডিও তে আসছিল 16-17, দেখো এটা আরো কয়েকবার আসছে, দেখাই। এই দেখো বজ্রপাতের সময় বৃষ্টি ফলে, বজ্রপাত বললেই নাইট্রোজেন অক্সিজেনের কথা মনে করবা, মানে নাইট্রিক অক্সাইড বা নাইট্রেট লবণ। মূলকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এখানে একটু লেখাটা ভুল হচ্ছে, এটা হবে NO3-। হ্যাঁ, নাইট্রেট মূলক বৃদ্ধি পায়। দেখো জিএসটিতে ডিউর প্রশ্নটাই জিএসটিতে আসছে 21-22, দেখছো রিপিট আসে কোশ্চেন। কোন গ্যাসের কারণে অ্যাসিড বৃষ্টি হয়? স্বাভাবিক ব্যাপার, সালফার ডাইঅক্সাইডের কারণে। সালফার ডাইঅক্সাইড জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, এটা কিন্তু মেইন উদ্দেশ্য। আর কার্বন ডাইঅক্সাইডে কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি করে, HCl ও অ্যাসিড বৃষ্টি তৈরি করে, কিন্তু মূল অ্যাসিড বৃষ্টি আসলে সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড এরা তৈরি করে আর কি। সো সালফার ডাইঅক্সাইড যেহেতু অপশন আছে, তাহলে এটা হবে আগে। তারপর দেখো কোন প্রক্রিয়ায় মাটিতে সবচেয়ে বেশি নাইট্রোজেন ফিক্সেশন হয়? বজ্র বৃষ্টির সময় তো নাইট্রোজেন ফিক্সেশন হয় না। ফিক্সেশন মানে মানে যেটা হচ্ছে ওই উদ্ভিদরা নেয় আর কি। এটা তো বজ্র বৃষ্টির সময় উদ্ভিদের উপরে পড়ে উদ্ভিদের ক্ষতি হয়। এই দুইটা হলো রাসায়নিক পদ্ধতি, ওইটা না। বলছে কোন প্রক্রিয়া মাটিতে শোষণ করে হচ্ছে বায়োলজিক্যাল ভাবে, মূলের সাহায্যে। হ্যাঁ, বায়োলজিক্যাল ফিক্সেশনের মাধ্যমে। আচ্ছা, বৃষ্টির সময় বজ্রপাত, এই যে বজ্রপাত, মাটিতে কোন লবণ? নাইট্রেট লবণ। ঠিক আছে, এই দেখো নাইট্রেট লবণ, দেখছো একই কোশ্চেন 3বার আসছে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে মোট দ্রবীভূত কঠিন। মোট দ্রবীভূত কঠিন মানে কি? ওই যে আমরা যে মাঝখানে একটা ক্যাম্পেইন হয়েছিল না, যে প্রতিটা গ্রামে গ্রামে যেখানে টিউবওয়েলে আর্সেনিকের পরিমাণ বেশি, আর্সেনিক সব জায়গায় কম বেশি থাকে, কিন্তু একটা লেভেল থাকে, ওই লেভেলের বেশি হইলে ওটা ক্ষতিকর আর্সেনিক। ঠিক আছে, তো ওই যে আর্সেনিক তো একটা কঠিন পদার্থ, আর্সেনিক, আয়রন, টাইরন এগুলো যত বেশি দ্রবীভূত থাকবে পানিটা তত বেশি দূষিত হবে। তো ওইটাকেই বলা হয় মোট দ্রবীভূত কঠিন, ওটাকে বলা হয় মোট দ্রবীভূত কঠিন। এখন পিপিএম এর মানগুলা দেখো। আদর্শ পানযোগ্য পানি কখন হয়? যখন পিপিএম হয়। টিডিএস এর মান, টিডিএস মানে টোটাল ডিজলভ সলিড, মানে মোট দ্রবীভূত কঠিন, এটার মান হবে 0 থেকে 50 এর মধ্যে। 50 থেকে 100 এর মধ্যে আবার কে থাকে দেখো, মানে 50 থেকে 200 এর মধ্যে, 200 এর মধ্যে কে থাকে? ঝর্ণার পানি।
কারণ ওইটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের আয়ন দ্রবীভূত থাকে। এটাকে আমরা মোটামুটি খড়পানি বলি। তারপরে গ্রহণযোগ্যতা সর্বোচ্চ মান দেখো এই যে 200 থেকে 300 মধ্যে, 250 পর্যন্ত আছে। তারপর দেখো এই যে 300 থেকে 400 পর্যন্ত, এখানে কি বেশি পরিমাণ ppm মানে কি মিলিগ্রাম পার লিটার, মানে 1 লিটারে বেশি মিলিগ্রাম আছে, তার মানে কি এখানে বেশি পরিমাণ কঠিন পদার্থ দ্রবীভূত অবস্থায় আছে। তারপর 500-র বেশি হওয়া মানে কি সর্বোচ্চ দূষণ যুক্ত পানি আর কি। হ্যাঁ, এটা তো বেশি কঠিন পদার্থ আছে, এটা খাইলে একদম অনেক রোগ বালাই হবে আর কি। হ্যাঁ, এই আর নরমালি ট্যাপের পানি হচ্ছে এই যে এই রেঞ্জে থাকে, যে 75 থেকে অলমোস্ট ধরো 250-60 রেঞ্জের মধ্যে থাকে, এটা গড় টিডিএস এর মান আর কি। হ্যাঁ, টিডিএস এর লেভেল সম্ভবত আমরা ওরকম ভাবেই দেখছিলাম। হ্যাঁ, আচ্ছা এবার দেখো সারফেস ওয়াটার বিশুদ্ধতার মানদণ্ড কি, টিডিএস, পিএইচ, ডিও, যেহেতু আসছিল এটাই ডিওতে রিটেন আকারে আসছে, সেই অ্যান্সার কিন্তু তিনটেই। ওকে ওকে, সো মোটামুটি আমরা হচ্ছে আজকে অনেক কিছু বললাম। আমরা পানির বিশুদ্ধতার মানদণ্ডগুলো পড়লাম, আমরা ডিওর ভিতরে আবার বিওডি, সিওডি পড়লাম, আমরা তার পাশাপাশি টিডিএস, টোটাল রিজার্ভ সলিড, পিএইচ নিয়ে কিছু পড়লাম, সাথে ক্ষরতা নিয়েও পড়লাম। এই ব্যাপারগুলা মোটামুটি আমরা দেখলাম। আমরা অনেক এর সাথে দূষক গুলাও দেখলাম, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কি যারা ডিরেক্টলি সোর্স থেকে বের হয়, সেকেন্ডারি কি যারা ওই প্রাইমারি গুলা বাতাসের উপাদানের সাথে মিশে সেকেন্ডারি দূষক তৈরি করে আর কি। হ্যাঁ, এগুলা দূষক আকারে দেখলাম, কোনটা কিভাবে ইউজ হয় সেটা দেখলাম। অ্যাসিড রেইন, হ্যাঁ আমরা হচ্ছে অ্যাসিড রেইনও দেখলাম। অ্যাসিড রেইন মেইনলি কিসের কিসের জন্য, SOx NOx এদের জন্য তৈরি হয়। এক্স এর মান এখানে হইতে পারে 2,3, এখানে হইতে পারে 1,2, মানে সালফার ডাইঅক্সাইডের জন্য, অথবা নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এদের জন্য মোটামুটি অ্যাসিড বৃষ্টি হয়। আর নাইট্রোজেন ফিক্সেশনটা বায়োলজিক্যালি হয়। আর কোন আয়নটা সে মাটি থেকে নেয়, নাইট্রেট আয়নটা মাটি থেকে নেয়। বজ্রপাত বললেই জিনিসটা বুঝতে হবে। তো আমরা মোটামুটি কিন্তু এই জিনিসগুলো সবগুলা কভার করলাম। পাশাপাশি বিওডি সিওডি কিভাবে হিসাব হয়, যে বিওডি জিনিসটা যে আমার শুধু জৈবর জন্য, জৈবর একটা পার্ট পচনযোগ্য, সিওডিতে কিন্তু অজৈব প্লাস জৈব তিনটা পার্ট ছিল, তাই না? জৈব অপচনযোগ্য আর অজৈব পচন অপচন দুইটাই, টোটাল 3 জনের ভ্যালু এটা, আর এটা শুধু একজনের ভ্যালু, তাহলে অবশ্যই সিওডির ভ্যালু বেশি থাকে। তো দুইটাই খারাপ, দুইটা বেশি হইলেই খারাপ। তো মোটামুটি হুয়ের যে টেবিলটা আছে ওইটা একটু আমরা ভালো মতো পড়বো। সো মোটামুটি আমাদের কিন্তু সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 এখানে শেষ। তারপর হচ্ছে আমরা অ্যাডভান্স যে ক্লাসটা আছে সেটা আমরা করব। তো একটা বিষয় না বললেই না, এই চ্যাপ্টার কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল বেসড, একটু ক্রিটিক্যাল থিওরি আছে। সো আমরা সবাই চেষ্টা করবো একটু ম্যাথমেটিক্স গুলো বারবার প্র্যাকটিস করতে, আর থিওরি গুলো একটু বারবার দেখতে আর কি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসগুলো করার জন্য। তো আশা করি সবাই পুরো চ্যাপ্টারটা বুঝতে পারছো। অ্যাডভান্সে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।